বাংলা সাহিত্যের রহস্যময় আর রোমাঞ্চকর জগতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে আরও একটি রোমাঞ্চিত কাহিনী নিয়ে আমাদের রহস্য আর রোমাঞ্চের টিম। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো সেই গুরুত্বপূর্ণ মন্তব্যটি করতে একেবারেই ভুলবেন না। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রকমারি নতুন নতুন রহস্য সব কাহিনী। শুনে ফেলুন আজকের কাহিনী রহস্য আর রোমাঞ্চ টিমের সঙ্গে। বেশ কিছুদিন হলো কমলবাবু অনুপস্থিত। ফোন করতে জানতে পারি ভদ্রলোক লেখালেখির কাজে বেশ ব্যস্ত। আসলে সামনেই দুর্গাপূজা, তাই প্রকাশকদের তাগাদায় বেচারা কমলবাবু একেবারে যাতা অবস্থা। আবার বেনুদার কাছ থেকে জানতে পারি ভদ্রলোক পণ করেছেন যে নতুন উপন্যাসের 5টা এডিশন তিনি বার করেই ছাড়বেন। বেনুদাকে এ বিষয়ে জিজ্ঞাসা করতে সে বলে, দেখ পার্শ্বে মানছি কমলবাবুর লেখার মধ্যে ভুল ত্রুটি বিস্তর আছে, কিন্তু এটাও মানতে হবে যে রহস্য গল্প পরিবেশনায় ভদ্রলোকের এলিম আছে। সত্যি তাই, আমিও ব্যাপারটা বহুবার লক্ষ্য করেছি বটে। ওনার লেখার মধ্যে গাঁজাখড়ি থাকলেও মন মাতানো শব্দচয়ন আর গোয়েন্দা সমশ্রেণীর উপস্থাপনা সত্যিই অনবদ্য। বেনুদার কথায়, কোনো মানুষের এমনি এমনি এত ভক্ত সংখ্যা হয় না রে পার্শ্বে, ওনার মধ্যে এলেম আছে। তাই এই প্রতিযোগিতামূলক বাজারে গর্বের সঙ্গে নিজের লেখার জয়ের পতাকা উড়িয়ে বেড়াচ্ছেন। তাই আমিও আর বেনুদা কেউই তাকে বিশেষ বিরক্ত করিনি। গত সপ্তাহে বেনুদার কলকাতার গয়নার ব্যবসায়ীর নেকলেস চুরির রহস্যে তাই কমলবাবু বাদ পড়ে যান। অবশ্যই ভদ্রলোক বারে বারে ফোন করে খোঁজ নিয়েছেন এবং এটাও আমাকে বলেছেন যাতে সমস্ত ঘটনাটা আমি তাকে গুছিয়ে বলি। সত্যি ভদ্রলোক পারেন বটে। আজ সকাল থেকে বেনুদা তার নির্দিষ্ট চেহারে বসে সংবাদপত্রে মুখ লুকিয়ে বসে আছে। কি যে পড়ছে সেটা বলা কঠিন, আর সত্যি বলতে কি আমিও জানতে বিশেষ আগ্রহী নই। কারণ বেনুদা আমাকে একটা বাংলার শিল্পকর্ম নিয়ে লেখা একটা বই পড়তে দিয়েছে। কারণ সে মনে করে শুধু গোয়েন্দা নয়, তার সাথে তার স্যাটেলাইটেরও সমস্ত বিষয়ে জ্ঞান থাকা বিশেষ প্রয়োজন। তাই গত 2 দিন ধরে ক্রমাগত আমি বইটা পড়ে চলেছি। বর্তমানে পুরুলিয়ার শিল্পকলা সম্পর্কে এবং তার প্রাকৃতিক বর্ণনা নিয়ে পড়ে চলেছি। সত্যি বাংলার মধ্যে এত সুন্দর জায়গা রয়েছে আর আমরা একবারের জন্য গেলাম না। আমি বইটা পড়ে বেনুদাকে প্রশ্ন করি, আচ্ছা বেনুদা, আমরা ইতিমধ্যে ভারতবর্ষের বহু জায়গায় তোমার কর্মসূত্রে বলো, বেড়াতে যাবার তাগিদাই বলো, ঘুরেছি, কিন্তু বাংলার এত সুন্দর একটা জায়গা বাদ পড়ে গেল কী করে? বেনুদা আমার প্রশ্ন শুনে মুখের সামনে থেকে সংবাদপত্রটা সরিয়ে ভোগ কুচকোয়, তারপর জিজ্ঞাসা করে, কোন জায়গা? কেন, পুরুলিয়া। ও আচ্ছা। এই বলে সে আবারও কাগজে মন সন্নিবেশ করে। আমি অবাক হয়ে বলি, কী গো বেনুদা, কিছু বলে এনেছে? এবার সে তার হাতে থাকা সংবাদপত্রটা মুড়ি সামনে টেবিলের ওপর রাখে, তারপর বলে, দেখ পার্শ্বে, আমরা ইতিমধ্যে সব জায়গায় গিয়েছি এবং তার অধিকাংশ কর্মসূত্রেই যাওয়া, আর নয়তো কমলবাবুর ইচ্ছায়। তাই পুরুলিয়া নিয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করার জায়গা আমাদের ছিল না। আমি আবার সেখানে যাবার প্রস্তাব দিতে যাব, অমনি কলিং বেলটা বেজে উঠল। অগত্যা মনের আশা মনেতে রেখেই দরজা খুলতে যেতে হলো। দরজা খুলতে দেখি এক বছর 40-এর ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তার পরনে প্যান্ট শার্ট, চোখে চশমা আর মাথার চুল ব্যাক ব্রাশ। আমাকে দেখি ভদ্রলোক নমস্কার জানিয়ে বলেন, নমস্কার, আমি প্রভাতবাবু আছেন নাকি? আমি ভদ্রলোককে ভেতরে নিয়ে আসতে বেনুদা তাকে সোফায় বসতে বলে, তারপর জিজ্ঞাসা করে, নমস্কার, আমি প্রভাত রায়, আপনি?
ভদ্রলোক করজোড়ে নমস্কার জানিয়ে বলেন, প্রভাতবাবু, আমি সমর মজুমদার। হাওড়াতে বাড়ি আমার। আর শুধু আমি নয়, আমার পরিবার সেখানে গত 100 বছর ধরে বসবাস করছে। কিন্তু কিন্তু সেটা বড় কথা নয়। আমি খুবই লজ্জিত যে আপনাকে না জিজ্ঞাসা করে, বলতে পারেন না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার কাছে সিধে চলে আসছে। একটা বিপদে পড়ে কি করব সেটা বুঝতে পারছিলাম না মিস্টার রায়, তাই আপনার কাছে ছুটে আসা। বেনুদা নিজের ঠোঁট থেকে আঙুল নাবিয়ে বলে, সে তো বুঝলাম, কিন্তু ব্যাপারটা কি সেটা তো জানা খুব প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ মিস্টার রায়, আমি বলছি। আসলে একান্নবর্তী পরিবারে মানুষ হলেও বর্তমানে আমরা, মানে আমি, আমার ভাই ছাড়া আর কেউই নেই। বোনেরা ছিল, কিন্তু যথা সময় তাদের বিবাহ সম্পন্ন হওয়ায় তারা এখন যে যার শ্বশুর বাড়িতে। বর্তমানে থাকার মধ্যে আমি এবং আমার ভাই বিজন। বিনুদা এতক্ষণ মনোযোগ সহকারী সব কিছু শুনল, তারপর বলল, সে তো বুঝলাম সমরবাবু, কিন্তু এখানে মানে আমার বাড়িতে আসার কারণটা? হ্যাঁ মিস্টার রায়, হ্যাঁ প্রভাতবাবু, আসলে আপনার কাছে আসার প্রধান কারণ হলোই আমার ভাই, মানে বিজন। বিজনবাবু, কেন? গত 5 দিন আগে তার বন্ধুদের সাথে সে ছুটি কাটাতে যায় পুরুলিয়াতে, অযোধ্যা পাহাড়ে। এর আগেও বহু জায়গা সে ট্রেকিং করে বেরিয়েছে এবং তার বন্ধুদের দলের সাথেই সে ঘুরে বেরিয়েছে। কিন্তু এবারে এই বলে চুপ করে যান মিস্টার মজুমদার। বেনুদা তার দিকে ঝুঁকে পড়ে বলে, এবারে কি সমরবাবু? বেনুদার কথায় নিজের সম্বিত ফিরে পেয়ে ভদ্রলোক বলেন, এবারে ঘুরতে সে তো যায়, কিন্তু ফিরে আসে না। আমি অবাক হয়ে বলি, তার মানে? সমরবাবু আমার দিকে ফিরে বলেন, হ্যাঁ ভাইয়া, বিজনের গতকাল সকালে ফেরার কথা থাকে। তার অন্যান্য বন্ধুরা ফিরে আসে, কিন্তু সে ফেরে না। এই বলে ভদ্রলোক পকেট থেকে রুমাল বার করে চোখের জল মোছেন। বিনুদা ভদ্রলোককে আশ্বাস দিয়ে বলে, দেখুন মিস্টার মজুমদার, এভাবে ভেঙে পড়বেন না। বরঞ্চ ঘটনাটা যদি আমাকে খুলে বলেন তাহলে আমার পক্ষে এবং বেশিরভাগটা আপনার পক্ষেই যথেষ্ট ভালো হবে। সমরবাবু বেনুদার কথায় নিজেকে সামলে এবার বলতে শুরু করলেন, আসলে বিজন আর তার 2 বন্ধু ভারতবর্ষের বহু জায়গায় ক্যাম্প করে বেড়ায়। এবারে তারা পুরুলিয়া অযোধ্যাতে যায়। সেখানে পৌঁছে ভালোই ছিল সে। ফোনে ক্রমাগত আমার সাথে কথাবার্তা চলতে থাকে, বহু ছবিও লেনদেন করে। সত্যি বলতে কি, আমারও সেখানে যাওয়ার ইচ্ছা করতে থাকে। সে যাক, গতকাল সকালে তাদের ফেরার কথা থাকলেও তারা কেউ যখন ফেরে না তখন আমি তাকে ফোন করি, কিন্তু আশ্চর্য বিষয় হলো তার ফোনটা পরিষেবা সীমার বাইরে। বহুবার এরকম করার পর সৌগত, আমার ভাইয়ের বন্ধু, ওকে ফোন করি। সে তখন আমাকে সমস্ত ব্যাপারটা খুলে বলে। কি বলে? সে বলে ওদের ফিরে আসার আগের দিন সকাল থেকেই বিজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না মিস্টার রায়। ওরা বহু জায়গায় খুঁজে দেখেছে, এমনকি ওখানকার যারা সিকিউরিটি এজেন্সি তারাও খুঁজে দেখার চেষ্টা করেছে, কিন্তু 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 আমার ভাইকে আর পাওয়া যায়নি মিস্টার রায়। আমার ভাইকে আর পাওয়া যায়নি। একদিন কেটে গেল, তা ওরা আপনাকে জানায়নি কেন ব্যাপারটা? ভদ্রলোক নিজেকে সামলে বলেন, আসলে সৌগত খুব ভয় পেয়ে যায়। প্রথমে ওখানে ওরা খোঁজাখুঁজি করতে থাকে বটে, ওখানকার সিকিউরিটিদের দিয়েও খোঁজ চালায়, কিন্তু অগত্যা ওখানকার থানায় খবর দিয়ে ওরা ফিরে চলে আসে।
আমি তাই সময় নষ্ট না করে সিধে আপনার কাছে ছুটে আসি। আপনি আপনি দয়া করে আমার কেসটা নিন মিস্টার রায়। বেনুদা সমরবাবুর কথা শুনে কেমন জানি চুপ করে যায়। তারপর বলে, কিন্তু মিস্টার মজুমদার, এখানে আমার কি করার আছে বলুন তো? ভদ্রলোক মিনতি করে বলেন, এমনভাবে বলবেন না মিস্টার রায়। আমার ভাইকে ফিরিয়ে আনতে আপনার সাহায্য ছাড়া চলা যাবে না। দয়া করুন আমাকে। বেনুদা আবার একটা সিগারেট ধরিয়ে বলে, আপনার ভাইয়ের ছবি পাঠাতে বলেছিলেন না, সেগুলো দেখা যেতে পারে? ভদ্রলোক বলেন, তাই জন্যই আমি এগুলো এনেছি আপনার সঙ্গে। এই বলে ভদ্রলোক তার সঙ্গে আনা ব্যাগ থেকে কয়েকটা ছবি বার করে বেনুদার হাতে দেয়। বেনুদা বেশ কিছুক্ষণ ধরে সেগুলো ভালো করে দেখতে থাকে, বিশেষ করে দুটো ছবি বার করে দেখে। তারপর আমার হাতে তুলে দিয়ে সে বলে, মিস্টার মজুমদার, বেশি লোক তো দেখলাম না। সমরবাবু বলেন, একদম ঠিক ধরেছেন আপনি। আসলে জায়গাটা হাইলি সিকিউরিটি এরিয়া। সাধারণ মানুষ কিংবা আশপাশের বাসিন্দাদের সেখানে যাওয়ার অনুমতি নেই। আমার ভাইরা বহু জায়গায় এর আগে ঘুরেছে এবং তাদের সাথে বহু মানুষের পরিচয় আছে। বলতে পারেন সেই পরিচয় খাটিয়ে তারা এটা ব্যবস্থা করেছিল। বেনুদা এবার আমার হাত থেকে ছবিগুলো নিয়ে বলে, কিন্তু এখানে যে একজন বিদেশি ভদ্রলোককে দেখছি মিস্টার মজুমদার। ও উনি হলেন টমাস ব্রাউন, লন্ডন থেকে এসেছেন। ভাইয়ের কাছে শুনেছি ভারতের ভূতত্ত্ব বিষয়ে উনি চর্চা করছেন। এর বেশি আমি কিছু বলতে পারবো না প্রভাতবাবু। তবে কি? ভদ্রলোক ভারী অমায়িক, সেটা আমি আপনাদের বলতে পারি। আসলে বিজনের মুখেই শোনা। বেশ, কেসটা আমি নিলাম মিস্টার মজুমদার। তবে এই বিষয়ে আমাকে কিছু তথ্য জোগাড় করতে হবে এবং প্রয়োজন হলে একবার অযোধ্যা মানে পুরুলিয়াতেও যেতে হতে পারে। এসব নিয়ে আপনি একদম ভাববেন মিস্টার রায়। আপনি খালি আমার ভাইকে ফিরিয়ে আনার চেষ্টা করুন। আমি আপনার চেষ্টা করব। ভদ্রলোক আমাদের দুজনকে নমস্কার জানিয়ে বিদায় নিলেন। আমি বেনুদাকে কিছু বলবো অমনি সে বলে, এখন কিছু নয় পাশে, সবার আগে কমলবাবুকে আসতে বল, না হলে ভদ্রলোক ভান্ডি রাগ করবেন। না মশাই, এইটা একদম ঠিক করেননি মশাই। মিস্টার মজুমদারি দিয়ে যাওয়া ছবিগুলোকে দেখে আফসোসের ভঙ্গিতে বলে ওঠেন রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক কমল বন্দ্যোপাধ্যায়। বেনুদা জানলার সামনে দাঁড়িয়ে সিগারেট ধরিয়েছিল। হঠাৎ কমলবাবুর এরকম উদ্ধৃতিতে তার দিকে ফিরে বলে, কেন এরকম বলছেন কেন? কমলবাবু সিঁড়ে বেনুদার পাশে গিয়ে বলে, মশাই, এই কেসটার মাথা মুন্ডু তো কিছুই বোঝা যাচ্ছে না মশাই। আপনার মতন নামজাদা গোয়েন্দা এইসব ছোটো মোটো কেসে। বেনুদা এবার হেসে বলে, কমলবাবু, প্রথমত কেসটার মাথা মুন্ডু আপনার বোঝার দরকার নেই, ওটা আমার কাজ। আর দ্বিতীয়ত, মানুষকে বিপদে পড়লে তাকে সাহায্য করাও কিন্তু আমাদেরই কাজ। বলতে পারেন একটা মনুষ্য জাতির লক্ষ্য। তাতে নামের প্রয়োজন কি খুব একটা আছে কমলবাবু, কি বলেন? না মশাই, আমি জানতুম আপনি এরকম প্রশ্নের উত্তরই দেবেন। এরপর আমার দিকে ফিরে হাত দুটো দোলাতে দোলাতে বলেন, ভাইয়া বলিস, এই তোমার দাদার হেয়ালি বোঝার উপায় আমার নেই ভাই। তাই তুমিই বলো ভাইয়া, পরবর্তী পদক্ষেপ কি? আমি হেসে বলি, কমলবাবু, এই বিষয়ে আমি একেবারেই অজ্ঞ। তাই বেনুদা যা বলবে। আচ্ছা, আপনার গল্পের কি খবর? ভদ্রলোক আমার সামনে সোফায় বসে বলেন, ফুল ডান ভাইয়া। প্রকাশকদের লেখা জমা করাতেই তোমার ফোন পাই, ব্যাস নির্ভাবনায় বেনুবাবুর বাড়িতে। বেনুদা এবার কমলবাবুর দিকে ফিরে বলেন, আচ্ছা কমলবাবু, আপনি গাড়ি এনেছেন তো? আজ্ঞে।
এই শুনে বেনুদা ফোনের রিসিভারটা হাতে নিয়ে কাকে যেন ফোন করে। আমি জিজ্ঞাসা করতে সে বলে, সমরবাবু। আমি আর কমলবাবু বেনুদার দিকে হাঁ করে তাকিয়ে থাকি। আর বেনুদা বলে, হ্যালো মিস্টার মজুমদার, আমি প্রভাত রায় বলছি। আপনি বাড়ি আছেন? দ্যাটস গ্রেট। একবার আপনার ভাইয়ের বন্ধুর সাথে দেখা করা যেতে পারে। ও, উনি আপনার সাথেই আছেন? বেশ, আমরা যাচ্ছি। ফোন রাখতে কমলবাবু বলেন, মশাই এবার তাহলে? একদম ঠিক ধরেছেন কমলবাবু। বেনু রায় তার মগজাস্তের কাজ শুরু করে দিয়েছে। এখন খালি সময়ের অপেক্ষা, বাকিটা ইতিহাস। আমরা তিনজন যখন সমরবাবুর বাড়ি পৌঁছালাম, দেখি ইতিমধ্যেই বিজনবাবুর বন্ধু সেখানে উপস্থিত হয়েই আছেন। এদিকে কমলবাবুকে পেয়ে সমরবাবুর বেজায় খুশি। ঘটনাচক্রে জানতে পারি ভদ্রলোক কমলবাবুর একজন বিশাল বড় ভক্ত। তার সমস্ত প্রকাশিত বই, তার পড়া এবং আগামী কী বই প্রকাশিত হতে চলেছে সেটাও নাকি তার জানা। আমরা তিনজন একটা সোফায় ভাগাভাগি করে বসি, আর তার ঠিক সামনে বসেন সমরবাবু এবং বিজনবাবুর বন্ধু সৌগতবাবু। সমরবাবু বলেন, মিস্টার রায়, ও হলো সৌগত। সৌগত মানে যার কথা আপনাদের বলেছিলাম। সৌগত বেনুদার দিকে ফিরে বলে, যখন আমি শুনি কেসটা আপনি তদন্ত করতে যাচ্ছেন, তখন থেকেই মনে হয়েছে কোনোভাবে যদি আপনাকে সাহায্য করতে পারতাম তাহলে বন্ধুটাকে ফিরে পেতে পারতাম। বিজন যে এখন কোথায় কী করছে মানে কিছুই জানি না মিস্টার রায়। বেনুদা এবার সৌগতর দিকে তাকিয়ে বলে, সাহায্য তো তোমাকে করতেই হবে সৌগত, না হলে সাহায্য কিভাবে নিতে হয় সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। এবার ব্যাপারটা খুলে বলো তো। সৌগত কিছু বলার আগে চা এবং কিছু জলযোগ আমাদের সামনে টেবিলে এসে উপস্থিত হয়। বেনুদা চা তুলে নিতে আমি আর কমলবাবু চা তুলে নিই। সৌগত এবার বলতে শুরু করে, আসলে মিস্টার রায়, আমাদের তিন বন্ধুর বিভিন্ন জায়গায় ট্রেকিং করা চলে। ক্যাম্পেনিংয়ের আমাদের শখ বলতে পারেন। এর আগেও বহু জায়গায় আমরা ঘুরেছি এবং সুস্থ অবস্থাতেই বাড়ি ফিরে এসেছি। কিন্তু এবারে এবারে কী যেন হয়ে গেল সব কিছু। সব তো ঠিকই যাচ্ছিল, হুট করে কোথায় যে বিজন চলে গেল বা কি হলো তার কিছুই জানি না। সকালে সেই দিন ঘুম থেকে উঠতেই জানতে পারি বিজন মিসিং। আমরা বিশ্বাস করুন, আমরা বহু জায়গায় খোঁজার তাকে চেষ্টা করেছি, কিন্তু কিন্তু পাইনি মিস্টার রায়। পুলিশকে ইনফর্ম করেছিলেন নাকি? হ্যাঁ করেছিলাম, কিন্তু পুলিশ সেইভাবে কিছু করতে আগ্রহ প্রকাশ করেনি। তাদের ধারণা জঙ্গলে বহু হিংস্র জীবজন্তুর বাস, তারাই হয়তো বিজনকে একা পেয়ে তুলে নিয়ে গেছে। জঙ্গলে মানে? আসলে আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা বলতে পারেন একটা অফবিট জায়গা। সাধারণ মানুষের সেখানে প্রবেশ একেবারেই নিষিদ্ধ। আর শোনা যায় কিছু মানুষ বন্য জন্তুর কবলেও সেখানে পড়েছে। বুঝতেই পারছেন, অযোধ্যা পাহাড়ের ওই দিকটা এই সাধারণ মানুষের আড়ালে রাখা হয়, যাকে বলে রেস্ট্রিক্টেড এরিয়া। তাহলে আপনারা পারমিশন পেলেন কী করে? তো সেটা বলতে পারেন আমাদের আগের কর্মফলের গুণ। বেশ, বুঝলাম। এরপর আর কোনো কথা নেই। বেনুদা চায়ের কাপটা টেবিলে নামিয়ে বলে, আচ্ছা সৌগত, তোমরা অনেকগুলো ছবি তুলেছিলে না? সেগুলো দেখতে পারি? হ্যাঁ অবশ্যই, আমি তো ওইগুলো দেখাবার জন্যই আমি নিয়ে আসি সঙ্গে করে। সৌগত তার পাশে থাকা ব্যাগ থেকে ছবিগুলো বার করে বেনুদার হাতে দেয়। বেনুদা প্রত্যেকটা ছবি ভালো করে দেখে আর আমাদের একটা একটা করে দিতে থাকে। হঠাৎ একটা ছবি হাতে নিয়ে খুব মনোযোগ সহকারে কী যেন সে দেখে। কমলবাবু জিজ্ঞাসা করেন, মানে কী হলো বেনুবাবু, কিছু গণ্ডগোল?
বেনুদা কিছুক্ষণ চুপ করে থেকে এক দৃষ্টে ছবিগুলো দেখতে থাকে। তারপর আমার দিকে ফিরে বলে, পার্শ্বে সমরবাবুর দেওয়া ছবিটা তোর সঙ্গে এনেছিস? আমি বলি, হ্যাঁ এনেছি, দে তো আমাকে। আমি তাড়াতাড়ি ব্যাগ থেকে ছবিটা বার করে বেনুদার হাতে দিই। বেনুদা আমার দেওয়া ছবি আর সৌগত দেওয়ার ছবি দুটো টেবিলে রেখে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। কমলবাবু কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন বটে, কিন্তু আমি তাকে চুপ করিয়ে দিই। বেনুদা এমন কিছু একটা জিনিস লক্ষ্য করছে যেটা সে সাহায্য করতে পারে। কিছুক্ষণ এভাবে থাকার পর সে চেয়ারে হেলান দিয়ে হাত দুটো মাথার পেছনে মুড়ে বসে। আমি এবার বলি, কি হলো বেনুদা, কিছু পেয়েছো নাকি? বেনুদা এবার সিধে হয়ে বসে আমাকে বলে, ছবি দুটো একবার ভালো করে দেখ তো পার্শ্বে। আমি ছবি দুটো হাতে নিয়ে ভালো করে দেখতে থাকি। এদিকে কমলবাবু আমার পাশে ছবি দুটোর দিকে ঝুঁকে পড়ে তিনিও দেখতে থাকেন। তারপর বলেন, মানে এই কিছু পেয়েছো ভাইয়া? সত্যি বলতে কি, একটা গণ্ডগোল আমার লাগছিল, তবে সেটা কতটা যথার্থ সেটা বুঝতে পারছি না। তাই বেনুদাকে সংশয়ের সাথে বলি, একটা গণ্ডগোল লাগছে বেনুদা। তাই বুঝি? বেশ তো, বলতো কি গন্ডগোল? ওনাদের এই গ্রুপ ফটো দুটো পেছনে যে টেন্টগুলো আছে, তার মধ্যে পেছনের টেন্টটা জায়গার পরিবর্তন হয়েছে। কীরকম? যে ছবিটা মিস্টার মজুমদার তোমাকে দেন আর যেটা সৌগতবাবু দিয়েছেন, তাদের মধ্যে শেষের যে তাঁবুটা লাগানো আছে সেটা বেশ কিছুটা পিছিয়ে আছে। বেনুদা এবার আমার কাঁধে একটা চাপড় মেরে বলে, সাবাস পার্শ্বে, সাবাস, একদম ঠিক ধরেছিস। তারপর সৌগতবাবুর দিকে ফিরে বলে, ছবি দুটো কবে তোলা? সৌগত প্রথমটা হকচকিয়ে যান, তারপর বলে, হ্যাঁ মানে যতদূর আমার মনে হয় বিজন তার ফোনে সমরদাকে পাঠানোর জন্য ওই ছবি দুটো তোলে, তারপর ফেরার আগের দিন এটা আমি তুলি। বেনুদা এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আমাদের সামনে পায়চারি করতে করতে বলে, সমরবাবু, ব্যাপারটা আমার ঠিক ভালো লাগছে না। মানে আপনি এরকম বলছেন কেন? এবার সমরবাবুর দিকে ফিরে বেনুদা বলে, বলছি কারণ তাঁবুর অবস্থানটা যে এমনি এমনি সরে যায়নি, সেটা তো আর বলে দিতে হয় না সমরবাবু। তারপর সৌগতর দিকে ফিরে বলে, আচ্ছা, তোমার তোমার ছবিতে যে গনার সাথে লোক ছাড়া তো কাউকেই দেখা যাচ্ছে না, কেন? সৌগত হেসে বলে, আপনাকে তো আগেই বললাম মিস্টার রায়, আমরা যে জায়গাটা ছিলাম সেখানে সাধারণ মানুষদের প্রবেশ নিষেধ, তাই আর কি। বুঝলাম। এরপর বেনুদা বেশ কিছুক্ষণ চুপ করে যায়। তারপর বলে, আচ্ছা, টমাস ব্রাউনের সাথে কিভাবে যোগাযোগ করা যায়? ওনার একটা ঠিকানা উনি দিয়েছিলেন, আমি সঙ্গে করে এনেছি। এই বলেই সৌগতবাবু তার ব্যাগ থেকে একটা কাগজের টুকরো বার করে বেনুদার হাতে দেয়। বেনুদা সেটা দেখে বলে, বাবা, এই তো দার্জিলিংয়ের ঠিকানা, আর একটা ফোন নাম্বারও তো দেখতে পাচ্ছি। বেশ, আমি পরে খোঁজ নিচ্ছি। তারপর সমরবাবু দিকে ফিরে বলে, মিস্টার মজুমদার, আপনার ভাই ঠিক কোথায় বা কি হয়েছে সেটা এখান থেকে বলা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমাদের অযোধ্যায় যাত্রা করা ছাড়া আর কোনো উপায় নেই। ওখানে গেলে কি আমার ভাই ফেরত আনবেন মিস্টার রায়? বেনুরায় কোনো কিছু শেষ না দেখে ছাড়ে না মিস্টার মজুমদার, এই কেসেরও শেষ না দেখে আমি ছাড়বো না। বাকিটা আপনার হাতে। না না, আপনি যদি সেখানে গেলে ভাইকে খুঁজে বার করতে পারেন, সেটা আমার ক্ষেত্রে খুবই ভাগ্যের বিষয়। আমি আজই সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, তবে মিস্টার মজুমদার, আমি কিন্তু একা যাব না। আমি জানি মিস্টার রায়, আপনারা গেলেই ত্রিমূর্তি একসাথেই যান, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। মানে আচ্ছা মশাই, এই মার্বেল রেখে কি মার্বেল পাওয়া যায়? পুরুলিয়ার আঁকাবাঁকা মালভূমির রাস্তা ধরে যাবার সময় গাড়ির পেছনের সিটে বসে থাকা কমলবাবু প্রশ্ন করে বেনুদাকে।
বেনুদা একইভাবে রাস্তার দিকে তাকিয়ে বলে, ব্যাপারটা ঠিক তা নয় কমলবাবু। আসলে ড্যাম্পের খনন কাজ চালানোর সময় ওই লেকটা আবিষ্কার করা হয়, পরে এমনিতেই ওটার নাম রাখা হয় মার্বেল লেক, বুঝলেন? আজ্ঞে। এরপর সব চুপচাপ। বেনুদা এবার গাড়িটা রাস্তার বাঁ দিকে দাঁড়াতে বলে আমাদের বলে, চলুন আপনাকে একটা জিনিস দেখাই। আমরা গাড়ি থেকে নেমে পাহাড়ের খাদের পাশে দাঁড়াতে বেনুদা কমলবাবুর উদ্দেশ্যে বলে, দেখুন তো মশাই, দৃশ্যটা কেমন লাগছে। আমরা বেনুদার চোখ বরাবর খাদের ধার ধরে বরাবর দুদিকে তাকাতে সত্যি অবাক হয়ে যায়। কমলবাবু বলেন, মানে এই যে সিল্ক রোড মশাই, অতুলনীয়। সত্যি এত সুন্দর ভিউ যে আমরা আগে দেখেছি তা বলতে পারি না, সত্যি অনবদ্য। বেনুদা সেদিকেই তাকাতে তাকাতে বলে, এটা সিল্ক রুট নয় কমলবাবু, একে বলে বাঁকা ডহর। বাংলায় যাকে বলতে পারেন সিল্ক রুট। কমলবাবু সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে এবার বেনুদার দিকে ফিরে বলে, মানে মশাই, আমরা তো আপনার কাজের সঙ্গে এখানে এসেছি, তা মশাই যদি কিছু মনে না করেন তাহলে ওয়ান কোশ্চেন প্লিজ। বলুন না। আমরা কি ঘোরার সুযোগ পাব? বেনুদা সিগারেট ধরিয়ে বলে, পাবেন, তবে আপনি এবং পার্শ্বে। আর আপনি মশাই? আমি কাজে ব্যস্ত থাকব, আর সেই তাঁবুর জায়গাতে আমাকে যেতে হতে পারে, আর সেখানে যাওয়ার পারমিশন শুধু আমি পেয়েছি, আপনারা নন। তাই আপনারা ঘুরে সব দেখুন। হ্যাঁ, আমার কাজ মিটে গেলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে যোগ করব। আর এটা মনে রাখবেন, গত পরশুই কিন্তু আমরা এখান থেকে রওনা দেব। আমি অবাক হয়ে বলি, সে কি বলছো বেনুদা? আমি ওখানে তোমাকে একা যেতে দেব না। বেনুদা আমার কাঁধে হাত রেখে বলে, আমি বুঝতে পারছি পাশে তোর চিন্তা হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে আমার কিছু করার নেই রে ভাই। তাই তাই তুই আর কমলবাবু মজা করে ঘুরে নে। আর আজ আর কালকের দিনটা তো পাচ্ছিস, আমি পাখিটা সামলাবো। এরপর কমলবাবুর দিকে ফিরে বলে, এই কমলবাবু, পারবেন তো এবারটা ম্যানেজ করে নিতে? কমলবাবু একটা দন্ত বিকশিত হাসি হেসে বলেন, মানে আলবাত মশাই। সেদিন হোটেলে পৌঁছাতেই বেনুদা তার কাপড়ের ব্যাগটা রেখে ঘটনাস্থলের দিকে রওনা দেয়। এদিকে যাওয়ার আগে আমাদের বলে যেতে আসে পাশটা ঘুরে দেখার জন্য, আশপাশটা ঘুরে দেখার জন্য। তাই অগত্যা বেনুদাকে ছাড়া আমরা দুজন ঘুরতে বেরিয়ে পড়ি। আপার ড্যাম, লোয়ার ড্যাম, দু চারটে মন্দির থেকে আবার সন্ধ্যের সময় হোটেলে ফিরে আসি। কমলবাবু আর আমি বাকি সময়টা তাস খেলে কাটিয়ে দিলাম। অবশেষে রাত 10টার সময় বেনুদা ফেরে। আমি কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, বেনুদা আমাকে থামিয়ে বলে, এখন কোনো প্রশ্ন করবি না পার্শ্বে, প্রচুর খিদে পেয়েছে ভাই, খাবার জোগাড় কর। রাতে খাওয়ার পর আমরা তিনজন হোটেলের পাশে হাঁটতে বেরোলাম। কমলবাবু অনেকক্ষণ ধরেই উসকুস করছিলেন। এইবার নিজেকে সামলাতে না পেরে ভদ্রলোক বলেন, আচ্ছা মশাই, মানে বিজনের খোঁজ পেলেন? বেনুদা তার হাঁটা থামিয়ে কমলবাবুর দিকে দৃষ্টি দিয়ে পাহাড়ের ধারে গিয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরায়। তারপর তাতে একটা শুকটান দিয়ে বলে, এই পাহাড়ের জঙ্গলে হিংস্র প্রাণীর উপদ্রব আছে কমলবাবু। বেশিক্ষণ হোটেলে বাইরে রাতে ঘোরাঘুরি করা স্বাস্থ্যের পক্ষে খুব একটা উপকারী হবে না। কমলবাবু একবার সহচকিতে চারিদিকে তাকিয়ে বলেন, মশাই, এই ব্যাপারটা তো আমার জানার মধ্যেই ছিল না। বেনুদা এবার কমলবাবুর দিকে ফিরে মুচকে এসে বলে, এমন অনেক কিছু জিনিস আছে কমলবাবু যেগুলো আমাদের জানার বাইরে। সেগুলো ধরতে গেলে বুদ্ধির গোড়ায় তা দিতে হয়। আমি জিজ্ঞাসা করি, কিছু কি তথ্য পেলে বেনুদা? বেনুদা আমার প্রশ্নের কোনো উত্তর দিল না, কেবল দূরে অন্ধকারে হারিয়ে যাওয়া পাহাড়ের দিকে তাকিয়ে থাকে।
এখন শুধুই কমলবাবুর নিঃশ্বাসের চাপা উত্তেজনার শব্দ, ঝিঝি পোকার শব্দ। কিছুক্ষণ এভাবে থাকার পর বেনুদা বলে, কাল সকালে একবার বামনি ফলসটা দেখে আসিস তোরা। আমরা কাল রাতের ট্রেনটা ধরবো বাড়ি ফেরার জন্য। কমলবাবু বলেন, এই মানে এই তাহলে কি মশাই? হুম, এখন কিচ্ছু নয় কমলবাবু, সময় এলেই সব কিছু জানতে পারবেন। মিস্টার রায় কিছু খোঁজ পেলেন নাকি আমার ভাই? প্রশ্ন করলেন মিস্টার মজুমদার। আমরা এখন সমরবাবুর বাড়িতে বসে আছি। আমরা তিনজন একটা সোফায় ভাগাভাগি করে বসে আছি। আমাদের ঠিক সামনে বসে আছেন সমরবাবু। সৌগতবাবুর শরীর ভালো না থাকায় তিনি আসতে পারেননি। আজ মহাসপ্তমী, পাশের বারোয়ারি থেকে ঢাকের শব্দ শোনা যাচ্ছে। আমাদের কারোর মুখেই কোনো কথা নেই। বিনুদা এবার সমরবাবু প্রশ্ন শুনে চায়ের পেয়ালাটা টেবিলে নামে রেখে বলে, আপনি ঠিক কি শুনলে আনন্দ পাবেন বলুন তো মিস্টার মজুমদার? বিনুদার এই ধরনের উত্তরে সত্যি অবাক হয়ে গেলাম আমরা। কী সব বলছে সে? সমরবাবু বলেন, এসব কি বলছেন মিস্টার রায়? অবশ্যই ভাইয়ের একটা সুসংবাদ পেলেই তো খুশি হব। বেনুদা একটা অট্ট হাসি এসে বলে, তাই বুঝি? এই বলে আবারও হাসতে থাকে সে। কমলবাবু অবাক হয়ে প্রশ্ন করেন, মানে কি হলো মশাই? আপনি সমরবাবু উত্তরে মানে হাসছেন কেন? বেনুদা নিজেকে সামলে বলে, কমলবাবু, একটা প্রশ্ন করবো আপনাকে। হ্যাঁ নিশ্চয়ই। আপনি কখনো নিজের ভাইকে খুন করেছেন? আরে মশাই, আমার তো নিজেকে ভাই নেই মশাই। কথা থামালেন কমলবাবু। তারপর প্রশ্নের উত্তরটা অনুধাবন করতে পেরে বললেন, তার এই মানে মশাই? একদম ঠিক ধরেছেন কমলবাবু। আমি আবার জিজ্ঞাসা করি, কিন্তু কেন বেনুদা? বেনুদা কিছু বলতে যাবে অমনি সমরবাবু চেয়ার ছেড়ে প্রতিবাদের সুরে বলে ওঠেন, এসব যা তা বলছেন আপনি মিস্টার রায়। বেনুদা তার দিকে স্ত্রীর দৃষ্টি ফেলে বলে, আমি যে যা তা বলছি না সেটা আপনার থেকে কেউই ভালো করে বলতে পারে না মিস্টার মজুমদার। তারপর আমার দিকে ফিরে বলে, সমরবাবুর ব্যবসায় অনেক দিন থেকেই লসে চলছিল, তাই ভাইয়ের জীবন বিমাটা কাজে লাগাতে চেয়েছিলেন উনি। যতই হোক সৎ ভাই, তাই দস্যুদের কাজে লাগিয়ে ভাইকে মেরে ফেলতে তিনি দ্বিধাবোধ করেননি। কমলবাবু বলেন, কিন্তু মশাই, কিন্তু আপনাকে কল করার কারণ কি? বুঝলেন না? আসলে ভাইকে মেরে ফেলে বডিটা তাঁবুর তলায় পুঁতে রেখেছিলেন উনি। ভেবেছিলেন পরে উনি দেহটা উদ্ধার করবেন, কিন্তু বন দপ্তরের সিকিউরিটি বেড়ে যাওয়ায় উনি সেটা করতে পারেন না। তাই অগত্যা আমার সাহায্য নিতে হয়। কিন্তু উনি ভুলে গিয়েছিলেন যে বেনু রায় রহস্যের কিনারা না করে ছাড়ে না। বেনু রায় রহস্যের কিনারা শুধু করে না, তার সাথে গোড়া থেকে তাকে উৎখাত করে। কিন্তু মশাই, এই ডেড বডিটা কোথায়? জঙ্গলের মধ্যে। আমি অবাক হয়ে প্রশ্ন করি, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না বেনুদা। তোর আবার কি প্রশ্ন? বেশ বল। তুমি এত কিছু ধরতে পারলে কি করে? বেনুদা এবার হেসে চেয়ার ছেড়ে উঠে আমাদের সামনে পায়চারি করতে করতে বলে, আসলে সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু সৌগতর। কেন? আসলে ও যে ছবিটা সঙ্গে এনেছিল তাতেই আমি একটা ক্লু পাই। কমলবাবু আগ্রহ প্রকাশ করে বলেন, মানে কি ক্লু মশাই? বেনুদা কমলবাবুর দিকে ফিরে একটা ধূর্ত হাসি এসে বলে, পাশে সমরবাবুর দেওয়ার ছবি আর সৌগতর ছবি দুটো এনেছিস, একবার বার করতো। বেনুদার কথা মতন ছবি দুটো বার করে বেনুদা হাতে দিই। বেনুদা ছবি দুটো হাতে নিয়ে কমলবাবুর পাশে এসে বসে। তারপর বলে, এই দেখুন বাবুবাবু,
বিদেশি ভদ্রলোকের গালে থাকা আঁচিলের জায়গায় কেমন প্রথম ছবি আর দ্বিতীয় ছবির মতো জায়গা অদল বদল হয়েছে দেখুন। আমি সেদিকে তাকিয়ে দেখি, সত্যি তো, এটা তো আমি লক্ষ্য করিনি। বেনুদা বলে, প্রথম থেকেই আমার একটা সন্দেহ হয়েছিল বটে, পরে ছবি দুটো দেখতে ব্যাপারটা একবারে পরিষ্কার হয়ে যায়। খোঁজ নিয়ে জানতে পারি উনি আদৌ বিদেশি নন, একেবারে ভারতীয় মানুষ, এবং বড় এক দস্যু দলের সাথে তিনি যুক্তও বটে। ব্যাস 2 2 4 সব কিছু ধরা পড়ে যায়। আর বিজনবাবু? বেনুদা আমার এই কথা শুনে একেবারে চুপ করে যায়। তারপর বলে, ওনাকে রাতের অন্ধকারে খুন করা হয় পার্শ্বে। সারাদিনের ট্রেকিংয়ের ক্লান্তিতে বিজনবাবুর বন্ধুরা ঘুমিয়ে পড়েন। তখন সমরবাবু তার ভাই মানে বিজনবাবুকে ফোন করে তার ঘুম ভাঙায়। তারপর যা হওয়ার তাই হয়েছে। কিন্তু মশাই, ওনার বন্ধুরা যতই গভীর ঘুমোক না কেন, কোনো আওয়াজ পেল না কেন? বেনুদা মুচকি হেসে বলে, সেটা মনে হয় বিদেশি ভদ্রলোকের কৃতিত্ব কমলবাবু। তাহলে এখন মশাই? এখন এখন পুলিশ আসছে মিস্টার মজুমদারকে গ্রেপ্তার করতে, বাকিটা আচ্ছা মশাই, মানে নিজের ভাই কি খুন করতে কেউ পারে? প্রশ্ন করেন কমলবাবু। বেনুদা চায়ে একটা চুমুক দিয়ে বলেন, পারে বই কি, দেখলেন তো। হ্যাঁ তা তো পারে, কিন্তু মানে কিভাবে পারে বলুন তো? যখন সম্পর্কের চেয়েও প্রবৃত্তি মানুষের জীবনে বড় হয়ে দাঁড়ায়, তখন মানুষ পারে না এমন কিছু জিনিস নেই কমলবাবু। আর তখন মানুষ চাইলেও অনেক কিছুই করতে পারে। মানে একদম নতুন জ্ঞান অর্জন করলাম মশাই, চমৎকারই ব্যাপার। কমলবাবু, চমৎকার বলে কিছু হয় না। আসলে যেগুলো আমাদের চমৎকার বলে মনে করি, আসলে সেগুলোর জ্ঞান আমাদের বুদ্ধির বাইরে। তাই বা বলতে পারেন সেই জ্ঞান আমাদের মধ্যে নেই, সেটা অর্জন আমাদের করা হয়নি, তাই আর কি। এটাই কি মশাই? তাই সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা লাগে, বুঝলেন? বুঝলাম মশাই। আমি আবার মজা করে জিজ্ঞাসা করি, কি বুঝলেন কমলবাবু? ওই যে চমৎকার